আমার ছেলের জন্য বিধাতার কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু বিধাতা মুখ ফিরিয়ে নিলেন। জাদুর কাছে গেলাম, জাদুও হার মেনে গেল। আমি এখন কোন দিকে দুহাত পাতবো? কে আমার বুকের ধন ফিরিয়ে দেবে? চারুমা, আমরা সবাই তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুই এমন করে কাঁদলে যে তোর দম বন্ধ হয়ে যাবে। আমার তো দম বন্ধ হয়ে আসছে মা। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর থেকে আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে গেছে। আমার ঘরে এত সুন্দর ঘাসের পাটি, এত উপহাস আমি করছি না রাজপুত্র, আপনি নিজেকে নিজে উপহাস করছেন। আপনি কি ভেবেছেন তলোয়ার ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে আপনার দায়িত্ব শেষ? চারুমা আপনাকে ঘৃণা করে না মহারাজ, সে অনেক বড় মনের মেয়ে। সে নিজের কষ্টের চেয়েও এখন আপনাদের কথা বেশি ভাবছে। জেসমিনকে সে নিজের আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু এই খাবার খাওয়ার মতো মানসিক অবস্থা যে আমার নেই। আমি শুধু ভাবছি। হেমরাজের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। সকালবেলা ঘরের মেঝেতে রাখা গোছানো পুটুলিগুলোর দিকে তাকিয়ে জেসমিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেনাপতি রাজেশ এবং রানী লতা ঘরে উপস্থিত। আমার পা দুটো যেন এই ঘর থেকে নড়তেই চাইছে না। আমি আমার চারু দিদিকে এই অবস্থায় ফেলে কিভাবে মধুপুরে যাব? সে ব্যথায় আমার বুক ফেটে যাচ্ছে। জেসমিন, মা চারু নিজেই তোকে যেতে বলেছে। তুই যদি এখানে থাকিস, ও সারাক্ষণ তোর আর তোর অনাগত সন্তানের সুরক্ষার কথা ভেবে আতঙ্কে থাকবে। ওর কষ্টের উপর তুই আর নতুন কোনো দুশ্চিন্তা চাপিয়ে দিস না মা। জেসমিন, রানীমা ঠিকই বলেছেন। রথ একদম প্রস্তুত, আমাদের আজই রওনা হতে হবে। চারুদিদির এই নিঃস্বার্থ ভালোবাসার সম্মান আমাদের রাখতেই হবে। আমাদের সন্তানের জন্য হলেও আমাদের হেমরাজ্যের এই বিষাক্ত বাতাস থেকে দূরে থাকতে হবে। আমি জানি রাজেশ বাবু, কিন্তু দিদির ওই খালি কোলটার দিকে তাকালে নিজেকে খুব অপরাধী মনে হয়। বিধাতা কেন আমাদের দু বোনের কপালে দুরকম ভাগ্য লিখলেন? চারুলতা ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, কিন্তু মুখাবয়বে এক অদ্ভুত শান্ত ভাব। জেসমিন, তুই এখনো কাঁদছিস? তোকে না আমি বলেছি একদম চোখের জল ফেলবি না? এই অবস্থায় কাঁদলে তো সন্তানের ক্ষতি হবে। দিদি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো দিদি? আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না রে বোন, তোকে আড়াল করছি। আমার আদিত্যকে আমি রক্ষা করতে পারলাম না, কিন্তু তোর অদিতিকে তো আমি কোনো বিপদের ছায়াও ছুতেও দেব না। তুই মধুপুর গিয়ে সাবধানে থাকবি। চারু দিদি, আমি আপনাকে কথা দিচ্ছি, জেসমিনের মনে যে কষ্ট আজ আপনি দিলেন তার মর্যাদা আমি রাখবো। আমাদের সন্তান পৃথিবীতে এলেই আমি তাকে নিয়ে প্রথমে আপনার চরণে আশীর্বাদ নিতে আসব। আর আপনি যে নাম দিয়েছেন ওই নামেই ও বড় হবে। আমার আর কোনো আশীর্বাদ করার ক্ষমতা নেই রাজেশ ভাই। আমি তো নিজেই একজন অভিশপ্ত মা। তোমরা শুধুমাত্র সুস্থভাবে মধুপুরে পৌঁছাও, আমার মন তাতেই শান্ত হবে। জেসমিন, তুই আর দেরি করিস না, রথে ওঠ। রাজেশ জেসমিনের হাত ধরে ধীর পায়ে ঘরের বাইরে নিয়ে গেল। রানী লতাও তাদের এগিয়ে দিতে পেছন পেছনে গেল। চারুলতা জানালার বাইরে শূন্য আকাশের দিকে তাকিয়ে রইল। ওদিকে মহারাজ অম্বিকা প্রসাদ রাজসিংহাসনে বসে আছেন, কিন্তু তার মাথায় রাজমুকুট নেই। সেনাপতি রাজেশ বিদায় নেওয়ার পর দরবার একদম শূন্য। রাজপুত্র অরুণ এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অরুণ, মধুপুরের রথ রওনা হয়ে গেছে। রাজেশ আর জেসমিন চলে গেছে। এই বিশাল প্রাসাদটা এখন আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছে রে। প্রাসাদ ফাঁকা লাগার চেয়েও বড় কথা পিতা মহারাজ, আমাদের চারদিকের দেয়ালগুলো যেন আমাদের দেখে উপহাস করছে। এই সিংহাসন, এই কারাগার, এই রাজকীয় জাঁকজমক সবকিছু আজ এক তান্ত্রিকের কালো জাদুর সামনে নতজানু হয়ে গেছে। সব আমার পাপের ফল অরুণ। আমি যদি সেদিন কালো পাহাড়ের জঙ্গল না কাটতাম, তবে আজ আমার নাতি আমার কোলে থাকতো। তোরা আমাকে কেন সিংহাসন থেকে টেনে নামিয়ে দিচ্ছিস না? আমি এই রাজপ্রাসাদ পড়ার যোগ্য নই। আপনাকে সিংহাসন থেকে নামিয়ে কি করব পিতা মহারাজ? আমি কি নিজে এই সিংহাসনে বসার যোগ্য? যে পুরুষ নিজের সন্তানকে একটা বদ্ধ ঘরে রক্ষা করতে পারে না, সে পুরো রাজ্যের রাজপ্রাসাদ কিভাবে রক্ষা করবে? আমি আমার তলোয়ার চিরকালের জন্য ত্যাগ করেছি। কিন্তু রাজ্য এভাবে কতদিন চলবে অরুণ?
প্রজারা হাহাকার করছে, রাজ্যে কোনো উৎসব নেই, হাটে কোনো বেচা কেনা নেই, পুরো হেমরাজ্য যেন এক জীবন্ত শ্মশান। শ্মশানে কোনো শাসন চলে না পিতা মহারাজ। আপনি যেভাবে পারেন রাজ্য চালান। আমার ভেতরে আর কোনো উদ্যম নেই। আমি শুধু প্রতিটা মুহূর্তে আমার পরাজয়ের গ্লানি অনুভব করছি। বিধাতা আমাদের রাজবংশকে একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন। রাজপ্রাসাদের পেছনের বাগান। সোনা পাখি একটা বড় আম গাছের ডালে বসে আছে। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সোনা পাখি, তুই গাছের মগডালে বসে কি দেখছিস? জেসমিন মাসিদের রথ তো অনেক দূরে চলে গেছে, ধুলো আর দেখা যাচ্ছে না। আমি রাত দেখছি না রে লালু। আমি আকাশের মেঘগুলোর দিকে তাকিয়ে দেখছি। আমার মনে হচ্ছে ওই মেঘগুলোর ওপারেও কোথাও আদিত্য লুকিয়ে আছে। ও হয়তো আমাদের ডাকছে। আমাদের ডেকে কি হবে সোনা পাখি? আমরা তো কোনো কাজেরই নই। আমরা যদি এতটাই শক্তিশালী হতাম তবে পদ্মপরীর মতো আমাদেরও হার মানতে হতো না। পদ্মপরী এত বড় জাদু শক্তি কালভৈরব তান্ত্রিকের ধোয়ার কাছে হেরে গেল। আমার আর এই বাগানে ডানা ঝাপটাতে ইচ্ছে করে না রে লালু। চারু যখন জানালা দিয়ে তাকায় আমার মনে হয় আমি চুরি করেছি। আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমারও একই অবস্থা সোনা পাখি। আমি যখন ঘাসের পাটিটার দিকে তাকাই আমার মনে হয় আমি কেন কাল রাতে জেগে থাকলাম না। আমি আজ থেকে রাজপ্রাসাদের এই সীমানা ছেড়ে বাইরে বড় জঙ্গলে চলে যাব। আমি আর এখানে মুখ দেখাবো না। না লালু, তুই কোথাও যাবি না। আমরা যদি চলে যাই তবে চারু একা হয়ে যাবে। আমরা দূর থেকে চারুকে পাহারা দেব। আমাদের অপরাধীর শাস্তি আমরা এইভাবেই নেব। সোনা পাখির ডানা দুটো দিয়ে নিজের মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলো। চারুলতা তখনও জানালার শিক ধরে বাইরে শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। চারুমা, জেসমিন তো চলে গেল, এখন তুই অন্তত একটু কিছু মুখে দে। কাল রাত থেকে তুই এক ফোঁটা জলও গিলিসনি। এভাবে থাকলে কি তুই বাঁচবি মা? জয়া মা, তুমি এই খাবার এখান থেকে নিয়ে যাও। আমার পেটে কোনো খিদে নেই। আমার বুকটা যখন আদিত্যর জন্য হাহাকার করে তখন এই খাবার আমার কাছে বিষ মনে হয়। তুই যদি না খেয়ে নিজে শরীরটা শেষ করতে চাস তবে আমাকেও বলে দে। আমিও আজ থেকে আর অন্ন গ্রহণ করব না। তোর এই কষ্ট আমি তোর জয়া মা হয়ে কি করে সহ্য করব বল? আমি তোকে নিজের মেয়ের মতো বুক দিয়ে আগলে রেখেছি। জয়া মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি মরতে চাই না। আমি মরতে চাই না। আমি বেঁচে থাকতে চাই, কিন্তু এই খাবার খাওয়ার মতো মানসিক অবস্থা যে আমার নেই। আমি শুধু ভাবছি আমার আদিত্য মরে যায়নি। কালভৈরব তান্ত্রিক তাকে যেখানেই নিয়ে যাক না কেন আমার মাতৃত্বের টান তাকে একদিন ঠিক ফিরিয়ে আনবে। তোর এই বিশ্বাস যেন বিধাতা রক্ষা করে চারুমা, কিন্তু সে তো এখনো একরত্তি শিশু। সে অন্য কোথাও কিভাবে বড় হবে? তাকে কে দেখবে? কে তাকে মুখে তুলে খাওয়াবে? বিধাতা, বিধাতা নিজে তাকে রক্ষা করবে জয়মা। যে বিধাতা আমার কোল খালি করেছেন সেই বিধাতাকে আমার ছেলের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। আমার আদিত্য অন্য কোথাও বড় হবে, অনেক বড় হবে। সে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখবে তখন তার রক্তই তাকে এই হেমরাজ্যের পথ চিনিয়ে নিয়ে আসবে। আর আমি শুধু সেই দিনটার অপেক্ষায় দিন গুনবো। হেমরাজ্যের প্রধান রাজপথ। যোগমোড়ল বিদ্যাধর্মস এবং হরিশ কৃষক অত্যন্ত বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। চারদিকে একদম নীরব। বিদ্যাধর মশাই, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমাদের এই হেমরাজ্য যেখানে সারাদিন মানুষের কোলাহল থাকতো, হাসি মুখে মেতে থাকতো সবাই, আর সেখানে মনে হচ্ছে শ্মশানের নীরবতা নেমে এসেছে। সবই বিধাতার খেলা যোগমোড়ল। যেই বিধাতা আমাদের রাজপুত্র অরুণের ঘরের চাঁদের মতো একটা সন্তান দিয়ে পুরো রাজ্যকে আনন্দে ভাসিয়েছিলেন, সেই বিধাতাই আবার এক রাতের মধ্যে সব আনন্দ কেড়ে নিলেন।
রাজপ্রাসাদের দিকে তাকালে এখন আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি আমি আজ সকালে রাজপ্রাসাদের দিকে গিয়েছিলাম কর্তা। প্রহরীরা জানালো মহারাজ ভূমিকা প্রসাদ নাকি রাজমুকুট ছেড়ে দিয়েছেন, আর আমাদের যুবরাজ অরুণ নিজের তলোয়ার ও চিরকালের জন্য অস্ত্রকারে জমা দিয়ে অন্ধকার ঘরে নিজেকে বন্দী করে রেখেছেন। এই তো চরম বিপদের কথা হরিশ। রাজপুত্র অরুণ যদি তলোয়ার ছেড়ে দেন তবে হেমরাজ্যের প্রজাদের রক্ষা করবে কে? কাল ভৈরব তান্ত্রিকের কালো জাদুর ভয়ে কি আমরা সবাই নিজের ঘরে বন্দী হয়ে থাকবো নাকি? রাজপুত্র অরুণের মনের অবস্থাটা একবার ভেবে দেখো যোগমরুল। যে পিতা নিজের বুকের ধনকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারে না, তার কাছে তলোয়ার ধরা আর না ধরা সমান। সে লজ্জায় আর ক্ষোভে নিজেকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা তো এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না বিদ্যাধর মশাই। সানু মায়ের কোল খালি হয়েছে বলে কি আমরা আমাদের দায়িত্ব ভুলে যাব? আমি আজই গ্রামের সব কৃষকদের নিয়ে মন্দিরে যাব। আমরা সবাই মিলে বিধাতার কাছে প্রার্থনা করব। আমাদের সুখের জলে বিধাতা ঠিকই গলবে। ঠিকই বলেছ হরিশ। আমাদের চোখের জল আর প্রার্থনা ছাড়া এখন আর কোনো উপায় নেই। চলো চলো, আমরা গ্রামের সবাইকে খবরটা দিই। মহারাজ অম্বিকা প্রসাদের শয়ন কক্ষ। মহারাজ বসে আছেন। রানী লতা ধীর পায়ে ঘরে প্রবেশ করলেন। মহারাজ, আপনার শরীর তো এমনিতেই ভেঙে পড়েছে, এভাবে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার এই শরীরটা অসুস্থ হয়ে পুষে গলে গেলে ভালো হতো রানীলতা। আমি বেঁচে থেকে এই হেমরাজ্যের শুধু সর্বনাশে ডেকে এনেছি। আমার পাপের ফল আজ আমার নাতিকে ভোগ করতে হচ্ছে। আপনি নিজেকে আর কত দোষ দেবেন মহারাজ? যা হওয়ার তো হয়ে গেছে। কালো পাহাড়ের জঙ্গল কাটা যদি আপনার অপরাধ হয়েও থাকে, তবে সেই অপরাধের এত বড় শাস্তি বিধাতা কেন দিলেন তা তো আমরা কেউ জানি না। বিধাতার বিচার খুব কঠিন রানীলতা। আমি কাল ভৈরবের সাধনা নষ্ট করেছিলাম রাজ্যের মঙ্গলের জন্য, কিন্তু আমি জানতাম না সেই কালো জাদু একদিন আমার বংশের প্রদীপ নিভিয়ে দেবে। অরুণ আমাকে ঘৃণা করে রানীলতা। চারুমা মুখে কিছু না বললেও তার চোখের দিকে আমি তাকাতে পারি না। চারুমা আপনাকে ঘৃণা করে না মহারাজ, সে অনেক বড় মনের মেয়ে। সে নিজের কষ্টের চেয়েও এখন আপনাদের কথা বেশি ভাবছে। জেসমিনকে সে নিজের ইচ্ছে মধুপুরে পাঠিয়ে দিল, আর আপনি যদি এভাবে দুর্বল হয়ে পড়েন তবে এই শূন্য রাজপ্রাসাদ কিভাবে টিকবে? আমি আর রাজ সিংহাসনে বসবো না রানীলতা। আমার আর কোনো অধিকার নেই প্রজাদের সামনে গিয়ে দাঁড়ানোর। আপনি আমাকে জোর করবেন না। আমি জোর করব না মহারাজ, কিন্তু মনে রাখবেন চারুমা এখনো হাল ছাড়েনি। সে বিশ্বাস করে তার আদিত্য একদিন এই হেমরাজ্যে ফিরে আসবেই। যেদিন সে ফিরে আসবে সেদিনকে সে দেখবে তার দাদু একজন দুর্বল মানুষের মতো মাটিতে পড়ে আছে। আপনাকে শক্ত হতে হবে মহারাজ, অন্তত চারুমায়ের বিশ্বাসের মর্যাদা রাখার জন্য। ভ্যাবলাদের বন্ধ মিষ্টির দোকানের বাইরে ভ্যাবলার ক্যাবলার হাতে কোদাল আর কাস্তে। মীরা এবং ময়না তাদের সামনে দাঁড়িয়ে আছে। ভ্যাবলা, তুমি তো দোকানে যাওয়া চিরকালের মতো বন্ধ করে দিলে। আজ থেকে তাহলে তোমাদের নতুন জীবন শুরু হবে। মীরা, এই কোদাল আর কাস্তেই এখন আমাদের একমাত্র সঙ্গী। আমরা হেমরাজের গরিব কৃষকদের জমিতে বিনা পয়সায় রক্ত ঘাম করে খাটবো। আমি আর মীরা তোমাদের জন্য রোজ মাঠে জল আর সাধারণ খাবার নিয়ে যাব ভ্যাবলাদা। আমরা কেউ হাত গুটিয়ে বসে থাকবো না। এই শোকের দিনে আমরা সবাই মিলে একসাথে পরিশ্রম করব। যে রাজে রাজপুত্রের মুখে খাবার জুটেছে কিনা আমরা জানি না, সেই রাজে মিষ্টি বিক্রি করে আমরা পাপের ভাগে হতে চাই না। আমাদের গায়ের ঘাম মাটিতে পড়লে যদি একটু পুণ্য হয়, তবে সেই পুণ্য আমরা বিধাতার কাছে আদিত্যের নামে লিখে দেব। একদম ঠিক বলেছ। কাল ভৈরব যত বড়ই জাদুকর হোক, গরিবের এই নিঃস্বার্থ পরিশ্রম আর চোখের জলের কাছে তাকে একদিন হার মানতেই হবে। চল ক্যাবলা, আজ থেকে হরিশ কাকার জমিতে আমাদের কাজ শুরু। আমাদের আদিত্যের জন্য আমরা নিজেদেরকে উজাড় করে দেব। গভীর রাত। রাজপুত্র অরুণের অন্ধকার কক্ষ। পুরো ঘরে একটাও প্রদীপ জ্বলছে না। চারুলতা ধীর পায়ে সেই অন্ধকার ঘরে প্রবেশ করলো। রাজপুত্র,
ঘরে এত অন্ধকার কেন? আপনি কেন একটা প্রদীপও জ্বালিয়ে রাখেননি? আলো আমার চোখের জন্য নয় চারু, আমার জীবনের সব আলো এখন ওই কাল ভৈরব কেড়ে নিয়ে গেছে। তুমি এই ঘরে কেন এসেছো চারু? তুমি যাও, আমাকে আমার মতো থাকতে দাও। আমি আপনাকে আপনার মতো থাকতে দেব না রাজপুত্র। আমি একজন মা হয়ে চোখের জল মুছে ফেলেছি, আর আপনি এই রাজ্যের যুবরাজ হয়ে এই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছেন। তুমি আমাকে উপহাস করছো চারু। আমি জানি আমি ব্যর্থ। আমি একজন কাপুরুষ পিতা। আমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। উপহাস আমি করছি না রাজপুত্র, আপনি নিজেকে নিজে উপহাস করছেন। আপনি কি ভেবেছেন তলোয়ার ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে আপনার দায়িত্ব শেষ? আমার আর কি দায়িত্ব বাকি আছে চারু? আমি তো সব হারিয়েছি। আপনি কিচ্ছু হারাননি রাজপুত্র। আমি জয়ামাকে বলে এসেছি, আমার বিশ্বাস বিধাতা কখনো আমার সাথে বেইমানি করবে না। আমার ছেলে বেঁচে আছে, সে বড় হচ্ছে, আর সে ঠিক একদিন এই হেমরাজ্যে ফিরে আসবে। চারু, তুমি মিথ্যে সান্ত্বনা দিয়ে নিজেকে ভোলাতে পারো, কিন্তু আমি বাস্তবটা জানি। এটা বাস্তব নয় রাজপুত্র, এটা আপনার দুর্বলতা। আপনি যদি আজ তলোয়ার ছেড়ে দেন, তবে কাল ভৈরবের কালো জাদু এই পুরো হেমরাজ্যকে গ্রাস করবে। আমার ছেলে যেদিন ফিরে আসবে, সেদিন কি দেখবে? তার পিতা একজন পরাজিত সৈনিক। চারু, হ্যাঁ রাজপুত্র, আমার আদিত্য যেদিন এই রাজপ্রাসাদের মাটিতে পা রাখবে, সেদিন তার পিতাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তাকে দেখতে হবে হেমরাজ্যের যুবরাজ কখনো হার মানে না। আপনাকে এই অন্ধকার ঘর থেকে বেরোতে হবে। আপনাকে আবার তলোয়ার হাতে নিতে হবে, যুদ্ধের জন্য নয়, আমার ছেলের জন্য একটা সুরক্ষিত রাজ্য তৈরি করে রাখার জন্য। তুমি এত জোর কোথায় পাচ্ছ চারু? তোমার এই কথাগুলো আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। একজন মায়ের বুক যখন খালি হয়ে যায়, তখন সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হয় রাজপুত্র। আমি আমার চোখের জল শুকিয়ে ফেলেছি। আপনি এই অন্ধকার থেকে বেরিয়ে আসুন, বিধাতার কাছে প্রার্থনা করুন, আর নিজের রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। আমাদের আদিত্যর জন্য আমাদের দুজনকেই বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।